আসসালামু আলাইকুম। আমাদের একজন নোবেল বিজয়ী সরকার প্রধান ছিলেন, আমরা তাকে নিয়ে নিঃসন্দেহে গর্ব করতে পারতাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই নোবেল বিজয়ী অধ্যাপকের সরকারকে এখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকেই ফ্যাসিস্ট সরকার হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন। কেউ কেউ ইউনূস সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন। আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস তার এই স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে সাংবাদিকদেরকে, গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এমন মন্তব্য করা হচ্ছে। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন এমন মন্তব্যই তুলে ধরছে। যেমন লেখক, সাহিত্যিক এবং সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল এটির বাংলাদেশ শাখা একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা উল্লেখ করছে, পেন বাংলাদেশ মনে করে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন সাংবাদিককে এভাবে আটক ও গ্রেপ্তার দেখানো আইনের শাসনের পরিপন্থী এবং অগ্রহণযোগ্য। অস্পষ্ট ও কঠোর আইনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যা সাংবাদিক মহলে ভয়ের পরিবেশ তৈরি করছে এবং জনগুরুত্বপূর্ণ গঠনমূলক বিতর্ক বাধাগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সাংবাদিকদের সুরক্ষায় যেই সংগঠনটি কাজ করে, সিপিজে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারাও একটি বিবৃতি দিয়েছে। এখানেও বলা হচ্ছে যে সংবাদ মাধ্যমকে লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। তারা এই আহ্বান জানিয়ে বলছে, একটি ঐতিহাসিক নির্বাচনে কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক করার জন্য সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা গণতন্ত্রের স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার সম্পর্কে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকারের সমালোচনামূলক মতামত প্রকাশের জন্য সংবাদ মাধ্যমের সদস্যদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। আপনারা জানেন যে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে যেই আইনে, যে কালা কানুনের মধ্যে আটকানো হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, ঠিক সেই আইনে আমাকেও আটক করা হয়েছিল 28শে আগস্টে, এবং আমার সাথে আরও অনেকে আটক হয়েছিলেন। আপনারা জানেন, অধ্যাপক থেকে শুরু করে মুক্তিযোদ্ধা পর্যন্ত। তো তখন গেটিস্টন ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, তারা একটি নিবন্ধ প্রকাশ করেছিল সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর। তার শিরোনাম ছিল ফ্রম পিস লরিয়েট টু প্রেস জেইলার, দ্য অথরিটেরিয়ান ট্রান্সফরমেশন অফ মোহাম্মদ ইউনূস। নিশ্চয় বুঝতে পারছেন, শুরুতে যে কথাগুলো বলছিলাম তার মোটামুটি নির্যাস এখানে রয়েছে। যে তো এখানে বলা হচ্ছে, বছরের পর বছর ধরে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান ভিন্নমত পোষণকারীদের নৃশংসভাবে নীরব করে দেওয়ার সমর্থক হয়ে উঠেছেন, যার ফলে তার দেশ সাংবাদিকদের জন্য বিশ্বের বৃহত্তম কারাগারে পরিণত হয়েছে। আজ আশ্চর্যজনকভাবে একসময় মধ্যপন্থী মুসলিম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের অনির্বাচিত সরকার একই বিপজ্জনক পথ অনুসরণ করছে। 2024 সালের ইসলামপন্থী সমর্থিত অভ্যুত্থানের পর থেকে দেশটির সংবাদপত্রের স্বাধীনতার উপর এক অভূতপূর্ব আক্রমণ প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের মিথ্যা অভিযোগে কারাগারে টেনে নিয়ে যাওয়া হয়েছে, আদালত কক্ষে আক্রমণ করা হয়েছে এবং অস্পষ্ট সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে অপরাধী করা হয়েছে। এখানে যে বলা হলো যে আদালত কক্ষে আক্রমণ করা হয়েছে সাংবাদিকদের, নিশ্চয়ই সেটিও আপনাদের মনে আছে। আমার জামিন শুনানির সময়, নিম্ন আদালতে জামিন শুনানির সময় আমার সাথে সাংবাদিকরা কথা বলছিলেন, তখন সেই সাংবাদিকদের উপরে একদল আইনজীবী, বিশেষ একটি পক্ষের আইনজীবীরা সাংবাদিকদের উপরে আক্রমণ চালায় জাজের সামনে, বিচারকের সামনে। বোঝা যাচ্ছে যে আমরা কোথায় আছি। এই কথা তো সত্য যে শুরু থেকেই এই সরকার, ডক্টর ইউনূস সরকার, গণমাধ্যমকে টার্গেট করেছে। যেমন সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার হওয়ার পর বিবিসি বাংলাতে একটি রিপোর্ট বেরিয়েছিল, তার শিরোনাম ছিল
আনিস আলমগীরকে আটকের মধ্য দিয়ে কি সরকার সমালোচনা বন্ধ করতে চাইছে? গণমাধ্যমের সামনে মব হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরকে মবের মধ্যে ফেলা হচ্ছে এবং গত 16 মাসে 354 জন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। এটি আন্তর্জাতিক আরেকটি গণমাধ্যম ডয়েচে ভেলের একটি রিপোর্টের পরিসংখ্যান থেকে বলা হচ্ছে। এর মধ্যে শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, কারো কারো বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়েছে। আর আমাদের মতো সাংবাদিকদের বিরুদ্ধে তো সন্ত্রাস বিরোধী আইন রয়েছেই চলমান। এই যে 354 জন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত 12 জনের বেশি সাংবাদিক কারাগারে রয়েছেন। এই প্রশ্ন তো উঠছে, স্বাধীনতার 54 বছরের ইতিহাসে আর কোনো নির্বাচিত কিংবা অনির্বাচিত সরকারের সময় অথবা নির্বাচিত সরকারের 5 বছরের মেয়াদকালেও এত সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা? মামলা হতেই পারে সাংবাদিকরা অপরাধ করলে, কিন্তু এই যে 354 জন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হলো, হত্যা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখ করে কজন সাংবাদিকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে এই প্রায় 1.5 বছরে? আমরা নিঃসন্দেহে বলবো, শেখ হাসিনা সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু যারা আটক হয়েছিলেন তাদের কাউকে হাতকড়াই পরানো হয়েছিল কেবলমাত্র, লাইফ ভেস্ট পরানো হয়নি, হেলমেট পরানো হয়নি, যেমন করে শীর্ষ সন্ত্রাসীদেরকে এসব জিনিস পরানো হয়। যেমন আমাকে পরানো হয়েছিল, সাংবাদিক আনিস আলমগীরকেও পরানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় তো আমরা এও দেখেছি, আমি নিজে অসংখ্যবার সমালোচনা করেছি, কন্টেন্ট তৈরি করেছি আপনাদের সামনে, যে শেখ হাসিনা সরকারের সময় আমি এগুলো বলেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে তৈলমর্দন ছাড়া তার কিছু ছিল না। এক শ্রেণীর সাংবাদিক যারা সেখানে যেতেন, তোষামোদি ছাড়া কিছু ছিল না। সেগুলো ছিল গোপাল ভাঁড়ের আসর, এবং সেই গোপাল ভাঁড়ের আসর থেকে কোনো সাংবাদিকের প্রশ্নের জালে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু তার রাজনৈতিক জীবনের চরম মূল্যটি দিতে হয়েছে। নিশ্চয় মনে আছে আপনাদের, একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে চাকরি পাওয়ার যোগ্য কারা, মুক্তিযোদ্ধাদের নাতিপুতি নাকি রাজাকারের নাতিপুতি বা সন্তানেরা? শেখ হাসিনা এই প্রশ্নের জবাব দিতে গিয়ে উত্তর দিয়েছিলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতরা যদি চাকরি না পায় তাহলে কি রাজাকারের সন্তান বা নাতিপুতরা চাকরি পাবে? এবং সেটিকেই ক্যাশ করা হয়েছিল। এইটিকে স্লোগানে রূপান্তর করে সাধারণ মানুষের সেন্টিমেন্টে আঘাত করা হয়েছিল। তারপর তো সাধারণ মানুষ নেমে এলো কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে, তার পিছনে যতই ডিজাইন থাকুক না কেন সাধারণ মানুষ তো নেমেছে, এটি তো সত্য কথা। এবং সেটি না হলে এই অভ্যুত্থান সফল হতো না। কিভাবে একজন সরকার প্রধান অনেক কম কিছুতে, অনেক ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে কিভাবে ফাঁদে পা দিতে পারেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত শেখ হাসিনা। আর সাংবাদিক নির্যাতন করে ঠিক একইভাবে নোবেল বিজয়ী অধ্যাপক তিনি নিজেও কোনো বিপদে পড়তে যাচ্ছেন কিনা সেটা তিনি নিজে ভেবে দেখবেন কিনা, অবশ্যই সেটি তার বিষয়। একটা কথা মনে করিয়ে দিই, যে যেভাবে মিলাতে পারেন, পশ্চিমারা লাদেনের মতো মানুষকে আফগান মুজাহিদ হিসেবে তৈরি করেছিল, এবং সেই লাদেনের মতন আফগান মুজাহিদদেরকে কিন্তু সবশেষ বৈশ্বিক সন্ত্রাসী হিসেবেই সেই পশ্চিমাদের হাতেই প্রাণ দিতে হয়েছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।